নমস্কার। মানিকচক কলেজের সংস্কৃত বিভাগের পক্ষ থেকে সকল সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টসদের স্বাগত জানাচ্ছি। করোনার জটিল পরিস্থিতির কারণে রেগুলারভাবে অফলাইনে ক্লাস করতে অসমর্থ হওয়ায় এই অনলাইনের মাধ্যমে ক্লাসের আয়োজন করা হয়েছে। আমরা প্রত্যেকেই সিলেবাস সম্পর্কে অবগত আছি, তবু আরও একবার সিলেবাস সম্পর্কে আলোচনা করছি নিজেদের সুবিধার্থে। সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটি হলো অভিজ্ঞান শকুন্তলম নাটকের প্রথম থেকে চতুর্থ অঙ্ক পর্যন্ত এবং সাহিত্য দর্পণের দশম পরিচ্ছেদের অলঙ্কার অংশ। ইতিপূর্বে আমরা অলঙ্কার সম্পর্কে আলোচনা করেছি। আজকের আলোচ্য বিষয় হলো কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অঙ্কের সংক্ষিপ্ত রূপরেখা। या षष्ठीषष्ठरोद्धा बहुति विधिहुतां जा होर्बिजा च होर्ति ये दे कालं विधत्त श्रुति विषयगुणा जा स्थिता व्याप्यविश्वम या माहु सर्वबीज प्रकृतिरिति जया प्राणिनः प्राणवन्त प्रत्यक्काभि प्रपन्नस्तनुभिरवतु बस्ताभि अष्टाभिरिशः। आलोच्य श्लोकटी अभिज्ञान शकुन्तलम नाटकेर नान्दी बले स्वीकृत। সংস্কৃত নাটকের নিয়ম অনুযায়ী অভিনয়ের পূর্বে রঙ্গ বিঘ্ন বিনাশের জন্য দেবতাদের বন্দনা পাঠের নির্দেশ আছে। এই অংশকে নান্দি বলে। নান্দি চার প্রকারের: নমস্কৃতি, মাঙ্গলিকী, আশি, পত্রাবলী। আলোচ্য নান্দি পত্রাবলী শ্রেণীর। অষ্টমূর্তিধর শিবকে প্রণতি জানিয়ে নাটকের আরম্ভ। নটি এবং সূত্রধরের পারস্পরিক সংলাপের মাধ্যমে নাটকের নাম, রচয়িতার নাম ইত্যাদি বিষয় পরিবেশিত হয়। ধনুর্বাণ হাতে এক আশ্রম মৃগকে অনুসরণ করতে করতে রাতে দুষ্মন্তের প্রবেশ। বাণ নিক্ষেপের ঠিক পূর্ব মুহূর্তে একজন তপস্বী রাজাকে আশ্রম মৃগ বধ না করার জন্য অনুরোধ করলেন। ন খলু বাণ সন্নিপাত্য হয়ম অস্মিন মৃদুনি মৃগ শরীরে তুলো রাসা বিভাগনিহি ক বত হরিণকানাং জীবিতং চাতি লোলং ক চ নিশ্চিত নিপতা বজ্র সাড়হা সাড়াস্তে। কর্ণের শিষ্য বৈখানস রাজাকে বলেন, মেরো না, এটি আশ্রম মৃগ। তিনি বলেন, কোমল শরীরে আপনার এই বাণ তুলোয় আগুন লাগার মতন। কোথায় এই হরিণ শিশুর কোমল ভঙ্গুর জীবন, আর কোথায় আপনার সুতীক্ষ্ণ বজ্রের মতো কঠিন এই বাণ। অতএব অব্যর্থভাবে সংযোজন করা আপনার এই বাণ সংবরণ করুন, কারণ আপনার অস্ত্র বিপন্নের রক্ষার জন্য, নিরপরাধকে মারার জন্য নয়। শিষ্য বৈখানসের কথা শুনে রাজা মৃগ হত্যা থেকে বিরত হন। তাকে প্রণাম জানালে বৈখানস রাজ চক্রবর্তী পুত্রলাভের আশীর্বাদ করেন এবং অদূরেই মালিনী নদীর তীরে তাদের গুরু কুলপতি কর্ণের আশ্রমে আতিথ্য গ্রহণের অনুরোধ জানালেন। তিনি জানান, মহর্ষি কর্ণ তার পালিত কন্যা শকুন্তলার দুর্দৈব শান্তির জন্য সোমতীর্থে গেছেন এবং শকুন্তলার ওপরেই আতিথ্য সৎকারের দায়িত্ব। এই কথা জেনে রাজা শকুন্তলার কাছেই মহর্ষি কর্ণের প্রতি তার শ্রদ্ধা জানিয়ে আসবেন ভেবে তপবনে প্রবেশ করলেন। আশ্রমে ঢোকার প্রাক মুহূর্তে রাজার দক্ষিণ বাহু স্পন্দিত হল। শান্তমিদম আশ্রম পদং স্ফুরতি চ বাহু কুতঃ ফলমিহাস্য অথবা ভবিতাব্যানাং দ্বারানি ভবন্তি সর্বত্র। অর্থাৎ দক্ষিণ বাহু স্পন্দনে সুন্দরী পত্নী লাভ হয়, শান্ত রসাস্পদ আশ্রমে তা কিভাবে সম্ভব? আবার যা ভবিতব্য তা যে কোনো জায়গাতেই সম্ভব। এ কথা ভাবতে ভাবতে আশ্রমে প্রবেশ করতেই দেখলেন তিনজন আশ্রম বালিকা আলবালি জলসেচন করছেন। গাছের আড়ালে থেকে রাজা তাদের রূপসুধা আস্বাদন করছেন। কোমলাঙ্গী শকুন্তলা জলসেচন করছেন। এই কাজটা রাজার কাছে এতটাই কঠিন বলে মনে হচ্ছিল যে
সে ঋষি কর্ণকে অবিবেচক বলে প্রতিপন্ন করেন। তিনি বলেন, ইদং কিল বেজ মনোহরং বপু তপস্ক্ষমং সাধয়িতম য ইচ্ছতি ধুব্রং স নীলোৎপলপত্র ধারায় সমিলতাং ছেত্তম ঋষি ব্যবসতি। ঋষি স্বভাব সুন্দর এই শরীরকে তপস্যার যোগ্য করার বাসনা পোষণ করেন। তিনি নিতান্তই নীলপদ্মের ধার দিয়ে কঠিন শমী গাছের শাখাকে কাটতে চাইছেন। এখানে কোমলাঙ্গী শকুন্তলাকে পদ্মপাতা এবং গাছে জল দেওয়ার কাজকে কঠিন শমীবৃক্ষের সাথে তুলনা করেছেন। বলকল পরিহেতা শকুন্তলার উদ্দেশ্যে বলেন সরসিজ মনোবিদ্ধং শৈবেলনাপি রম্যং মলিনমপি হিমাংশ লক্ষ্মীং তনতি ইয়মধিকা মনজ্ঞা বলকলনাপি তন্নি কিমিব হি মধুরানাং মণ্ডলং নাকৃতি নাম। অর্থাৎ পদ্ম শৈবালে ঘেরা থাকলেও সুন্দর লাগে, চাঁদের কলঙ্ক মলিন হলেও তার সৌন্দর্য বাড়ায়। এই তন্নি শকুন্তলা বলকল পরে থাকলেও বেশি সুন্দর লাগছে। অর্থাৎ আকৃতি যার সুন্দর সবই তার অলঙ্কার। শকুন্তলাকে দেখার পরই তাকে পাওয়ার বাসনার উদ্বেগ হয় রাজার মনে। কিন্তু তপস্বী কন্যা ব্রহ্মচর্য পালন করে এরূপ নানা চিন্তায় রাজার মন বিব্রত হয়ে থাকে। এমন সময় এক ভ্রমর শকুন্তলাকে ব্যতিব্যস্ত করে তুলল। সেই অবসরে পরিত্রাতার ভূমিকায় রাজা তাদের সামনে উপস্থিত হলেন এবং নিজেকে পুরুবংশের রাজপ্রতিনিধি বলে পরিচয় দিলেন। কহ পৌরবে বসুমতী শাসতি শাসিতরি দুর্বৃতানাম অয়মচ্চ বিনয়ং মুগ্ধাসু তপস্বী কন্যাসু। প্রথম দর্শনে দুষ্যন্ত এবং শকুন্তলা পরস্পরের প্রতি প্রণয়াসক্ত হয়ে পড়েন। এই দৃশ্যেও সখীদের দৃষ্টি এড়াল না। শকুন্তলার রূপ মাধুর্যে মোহিত হলেও অসামান্য রূপের কারণ অনুসন্ধান করতেই সখীদের সাথে কথোপকথনের মাধ্যমে রাজা জানতে পারেন ঋষি বিশ্বামিত্র ঔরসে এবং মেনকা নামক অপ্সরার গর্ভের জন্ম এই শকুন্তলার। তাই শকুন্তলার এত সৌন্দর্য। রাজা বিস্মিত হয়ে বলেন, মানুষেষু কথং সা সাদস্য রূপস্য সম্ভব ন প্রভাত তরলং জ্যোতিরুদিতি বসুধা তলাৎ। অর্থাৎ মানবীতে এ অসামান্য রূপের সৃষ্টি কিভাবে সম্ভব? বিদ্যুতের ছটা কখনো মাটি থেকে ওঠে না। অতীব শকুন্তলা ক্ষত্রিয় কন্যা। মহর্ষি কর্ণের এই অবিবাহিত কন্যাকে সৎপাত্রে প্রদানের সিদ্ধান্ত শুনে রাজা আশ্বস্ত হন এবং শকুন্তলাকে পাওয়ার পথে কোনো বাধা নেই তা বুঝতে পারেন। শকুন্তলার প্রতি রাজার আগ্রহ এবং শকুন্তলার সলজ্জ আচরণ লক্ষ্য করে দুই সখীর মধ্যে হাস্য পরিহাস চলছে। এমন সময় আশ্রমে এক কোলাহল উঠল। জানা গেল দুষ্যন্তের মৃগয়ার সঙ্গীরা আশ্রমের নিকট আসায় আশ্রমের প্রাণীরা ভয়ে চারিদিকে ছোটাছুটি করছে। বিশেষত এক বন্য হাতি রথসমূহ দেখে ভয়ে আশ্রমে প্রবেশ করে সকলের ভয়ের কারণ হয়েছে। কর্তব্য সচেতন রাজা তৎক্ষণাৎ প্রতিকারে প্রবৃত্ত হলেন। বিদায়কালে শকুন্তলার কুরুবক শাখা তার বস্ত্রাচল জড়িয়ে গেছে এই ছল করে রাজাকে দেখতে থাকলেন। রাজাও শকুন্তলার আকর্ষণে নগরে ফেরার ব্যাপারে নিরুৎসাহ হলেন এবং তপবনের অদূরেই শিবিরে সন্নিবেশ করেন। এখানেই প্রথম অঙ্কের পরিসমাপ্তি ঘটে। বিদূষক ও রাজার কথোপকথনের মাধ্যমে দ্বিতীয় অঙ্কের শুরু হয়। এ অঙ্কে মৃগয়া বিহারী রাজা সঙ্গদান করতে করতে বিদূষক অতিষ্ঠ হয়ে উঠেছেন। তিনি যত শীঘ্র সম্ভব রাজধানীর নিরুদ্বেগ অনায়াস জীবনে ফিরে যেতে চান। কিন্তু রাজা শকুন্তলা নাম্নী তপস্বী কন্যার আকর্ষণে
আশ্রম ছেড়ে যেতে চাইছেন না। এটা বুঝে বিদূষক তার এই দুর্ভোগের অবসান কবে হবে তাই ভাবছেন। রাজাকে অনুরোধ জানালেন অন্তত একদিনের জন্য বিশ্রাম দিন। রাজা নিজেও মৃগয়া থেকে বিরত চাওয়ার চেষ্টা করলেন। মৃগয়া করতে গিয়ে বদ্ধ মৃগের সাথে শকুন্তলার সাদৃশ্য থাকায় তীর নিক্ষেপ করতে পারছেন না, তাই আক্ষেপ করে বলেছেন, ন নমেতম অদিত্যম অস্মি শক্ত ধনুর ইদম মহি সায়কং মৃগেষু সহ বসতি মুপৈত্য জয়ী প্রিয়া কৃত ইব মুগ্ধ বিকলিত উপদেশ। শকুন্তলার রূপ মাধুর্যে প্রশংসা প্রসঙ্গে রাজা বলেন, চিত্রে নিবেশ্য পরিকল্পিত সত্যযোগা রূপচয়ন মনসা বৃদ্ধিনা কৃতানু স্ত্রীরত্ন সৃষ্টির পরা প্রতিভাতি সা মে ধাতু বিভূত অনুচিত্ত বপুশ্চ তস্যা। অর্থাৎ সৃষ্টিকর্তা বিধাতা আগে চিত্র অঙ্কন করে তারপর তাতে যেন প্রাণদান করেছেন, অথবা সমস্ত রূপ একত্র করে মনে মনেই তাকে সৃষ্টি করেছেন। বিধাতার সৃষ্টি ক্ষমতা আর তার দেহলাবণ্যের কথা ভেবে আমার এই ধারণা যে সেই তপস্বী কন্যা বিধাতার অনন্য সৃষ্টি। তাই সেনাপতিকে বলেন, মৃগয়ায় আপাতত বন্ধ থাক। রাজা বিদূষকের সঙ্গে শকুন্তলার ব্যাপারে রসালাপে প্রবৃত্ত হন। দর্ভারঙ্কুরেণ চরণ ক্ষত ইত্যকাণ্ডে তন্নি স্থিতা ক্বচিৎ চিদেব পদানিগতা আসিদ বিবৃত্ত বদনা চ বিমোচয়ন্তী শাখাসু বলকলমশক্তমপি দ্রুমাণাম। অর্থাৎ এই তন্নি শকুন্তলা কয়েক পা গিয়েই কুশের ডগায় পা বিঁধেছে এই ভাব দেখিয়ে অকারণে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। গাছের ডালে পরিধেয় বলকল জড়িয়ে না গেলেও তা খোলার ভান করে রাজার মুখের দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়েছিল ইত্যাদি বিভিন্ন কথার মাধ্যমে রাজা প্রকাশ করার চেষ্টা করছেন যে শকুন্তলা রাজার প্রতি প্রণয়াসক্ত। শকুন্তলাকে দেখার অদম্য বাসনায় রাজা বিদূষককে আশ্রমে পুনরায় প্রবেশের কোনো উপায় খুঁজতে বলেন। এমন সময় দুজন তপস রাজাকে আশ্রমে রাক্ষসের উপদ্রব কথা জানিয়ে তাকে কয়েকদিনের জন্য সেখানে থাকতে অনুরোধ করলেন। ঠিক সেই সময় রাজধানী থেকে একজন বার্তাবহ এসে জানালেন যে রাজমাতা পুত্রপিণ্ড পালন উপবাসে রাজাকে কাছে পেতে চান। একদিকে তপস্বী কার্য, অন্যদিকে গুরুজনের আজ্ঞা। কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। অবশেষে বিদূষককে রাজা তার নিজের প্রতিনিধি হিসেবে রাজধানীতে পাঠিয়ে স্বয়ং রাক্ষস বিতাড়নের কাজে আশ্রমে থাকার সিদ্ধান্ত নিলেন। চপল বিদূষক রাজান্তপুরে রাজার সব প্রণয় কথা প্রকাশ করে দেয় এইরূপ আশঙ্কা করে বলেন, তিনি বিদূষককে শকুন্তলার প্রতি অনুরাগের বিষয়ে যা বলেছিলেন সবই পরিহাস ছলে। রাজার ভাষায় ক বয়ং ক পরক্ষ মন্যথ মৃগসাবৈ সম্মেধিত জনঃ পরিয়াস বিজলিস্ফীতং শকে পরমার্থেন ন গৃহ্যতাং বচঃ। অর্থাৎ আমরা কোথায় আর কোথায় হরিণ শিশুর সঙ্গে বেড়ে ওঠা সেই তপস্বী কন্যা, কামভাবের সঙ্গে পরিচয়হীন এরা। সুতরাং বন্ধু, আমি যা বলেছিলাম সবই ঠাট্টা করে, তুমি সেসব সত্য বলে ভেবে নিও না। রাজা যে শকুন্তলার প্রতি প্রণয়াসক্ত বিদূষকের কাছে কৌশলে গোপন করে গেলেন। বিদূষক রাজার কথাটাকে সত্য বলে মেনে নিলেন। দ্বিতীয় অঙ্কের শেষ হয়। এবার তৃতীয় অঙ্কে দেখা যায় রাজার উপস্থিতিতে রাক্ষসের উপদ্রব বন্ধ হয়েছে। শকুন্তলা মদনা
আনলে পীড়িত। তার পরিচর্যায় দুই সখী নিরত। কন্দর্প ব্যাধিপীড়িত রাজাও শকুন্তলার অন্বেষণে বেরিয়ে মালিনী তীরে বেতশকুঞ্জে তাকে দেখতে পেলেন। অন্তরাল থেকে সখীদের কাছে বলা শকুন্তলার অন্তরের কথা তিনি সব শুনলেন। সখীরা শকুন্তলাকে রাজার কাছে প্রেমপত্র পাঠানোর কথা বলেন। সুকোদর কোমল প্রেমপত্রে নখের আঁচড়ে শকুন্তলা প্রেমপত্র রচনা করেন। সখীদের পড়ে শোনান। তব ন জানে হৃদয়ং মম পুনঃ কাম দিবাপি রাত্রাবপি নিগৃহীণ তপতি বলিহ তৈ বৃত্ত মনোরথানি অঙ্গানি। অর্থাৎ, ওগো নিষ্ঠুর, তোমার মনের কথা আমি জানি না, কিন্তু তোমার সঙ্গে মিলনের জন্য উৎসুক এ দেহকে কামদেব দিবারাত্রি ভীষণভাবে সন্তপ্ত করছে। এই প্রেমপত্র সখীদের পড়ে শোনানোর সময় রাজা তাদের সামনে আত্মপ্রকাশ করলেন। দুই সখী দুষ্যন্ত এবং শকুন্তলার ঘনিষ্ঠ আলাপের সুযোগ করে দিলেন। কিছুক্ষণ পরে গৌতমী শান্তিজল নিয়ে কুটিরের দিকে এগিয়ে আসলেন। রাজা প্রচ্ছন্নভাবে অন্তরালেই থাকলেন। গৌতমী শকুন্তলাকে নিয়ে আশ্রমে চলে গেলেন। রাজাও লতাগৃহ থেকে বেরিয়ে রাক্ষস বিতরণের কাজে প্রবৃত্ত হলেন। এরপর অনুসূয়া ও প্রিয়ংবদার কথোপকথনের মাধ্যমে শুরু হয় চতুর্থ অঙ্ক। বিষ্কম্ভক অংশে গান্ধর্ব মতে পরিণীতা শকুন্তলাকে মনে রাখবেন কি না এই ভেবে অনুসূয়া এবং প্রিয়ংবদা নিজেদের মধ্যে কথোপকথন করছেন। প্রিয়ংবদার বক্তব্য, রাজা বহু পরিণীতা হন, তাই রাজধানীতে গিয়ে শকুন্তলার মতন তপস্বী কন্যাকে মনে রাখবেন তো? তারই প্রত্যুত্তরে অনুসূয়া বলেন, তার মতন আকৃতি বিশিষ্ট মানুষ কখনো গুণবিরোধীমূলক কার্য করতে পারে না। এরূপ আলোচনা চলছে। এদিকে শকুন্তলা দুষ্যন্তের চিন্তায় ছবির মতন নিশ্চল হয়ে কুটিরে বসে আছে। এমন সময় সুলভকোপ মহর্ষি দুর্বাসা আশ্রমে এলেন। পতির চিন্তায় নিমগ্ন শকুন্তলা অতিথির আগমন জানতে পারলেন না। যথোচিত সৎকারে লাভে বঞ্চিত হওয়ায় দুর্বাসা অভিশাপ দিলেন। আহ, অতিথি পরে ভাবিনি বিচিন্ত্যতি মনন্য মনসা তপোধনং বেৎসি ন মাম উপস্থিতম সরিষ্যতি তাং ন সহ বুদিত পিশন কথাং প্রমত্তঃ প্রথমং কৃতামিব। অর্থাৎ, আহ, এত বড় তোর আস্পর্ধা! তুই আমার মতন তপস্বীকে অবমাননা করলি, যাকে অনন্য মনে চিন্তা করতে গিয়ে তুই উপস্থিত তপস্বীকে অর্থাৎ আমাকে অবজ্ঞা করলি। সেই কিন্তু তোকে মনে করতে পারবে না, যেমন পাগল পূর্বের কথা মনে রাখতে পারে না। শকুন্তলা এখনও ছবির মতন নির্বাক অবস্থায় আছে। এতটাই প্রতিচিন্তায় বিভোর ছিল যে সাপের একটাও শব্দ তার কর্ণগোচর হয়নি। অবশেষে দুই সখী অনর্থের কথা ভেবে দুর্বাসার পদার্পণ হন। তখন দুর্বাসা তাকে জানান তার কথা অন্যথা হবার নয়। তবুও কোনো অভিজ্ঞান বা আবরণ যদি দেখাতে পারে তাহলে শকুন্তলাকে রাজা চিনতে পারবেন। অভিশাপের বৃত্তান্ত শকুন্তলা কিছুই জানল না। রাজা দুষ্যন্ত রাজ্যে যাওয়ার পূর্বে নিজ নামাঙ্কিত অঙ্গুরীয়কটি শকুন্তলাকে পরিয়েছিলেন। সেটি দ্বারাই সাপ মোচন হবে এই ভেবে দুই সখী নিজেদের মধ্যে সাপের কথাটি গোপন রাখেন। এদিকে মহর্ষি কর্ণ আশ্রমে ফিরে এসেছেন। শকুন্তলার গান্ধর্ব বিবাহ তিনি সমর্থন করবেন কিনা এই ভেবে দুই সখী সংশয়ে আছে। এমতো অবস্থায় জানা গেল অগ্নিশালায় ছন্দময়ী বাণীর দ্বারা মহর্ষি কর্ণ সব বৃত্তান্ত জেনেছেন। দুষ্যন্তেন হিতং তেজো দধানাং ভূতয়ে ভুব
অভয়তনয়াং ব্রহ্মণ্য অগ্নিগর্ভাং সমীমিব। অর্থাৎ জগতের মঙ্গলের জন্য আপনার এ কন্যা দুষ্যন্তের তেজ ধারণ করেছে। একে অগ্নিগর্ভ সমীর মতো জানবেন। এই ছন্দময়ী বাণী শ্রবণ করে ঋষিকর্ণ সানন্দে এই বিবাহ অনুমোদন করার পর শকুন্তলাকে প্রতিগৃহে পাঠানোর আয়োজন শুরু হয়। আসন্ন বিদায়ের চিন্তায় মহর্ষি কর্ণ, দুই সখী, এমনকি আশ্রমের পশু পাখি পর্যন্ত আকুল। ঋষিকর্ণ শকুন্তলার জন্য বনস্পতি থেকে উপহারের জন্য প্রার্থনা করলে বনস্পতিরা উপহার দেন। কেনচিদ ইন্দু পাণ্ডু তরুণা মাঙ্গল্যম আবিষ্কৃতং নিষ্ঠুত চরণ প্রভোগ সুলভ লাক্ষারস কেনচিদ অন্যেভ্য বনদেবতা করতলৈ রা পর্ব ভাগত্যতেই দত্তান্ন আভরণানি তৎকিশলেদ ভেদ প্রতিদ্বন্দ্বীভি। অর্থাৎ কোনো গাছ মঙ্গল কাজে ব্যবহারের জন্য চন্দ্রের মতন শুভ্র ক্ষৌম বস্ত্র দান করল, অন্য এক গাছ পা রাঙানোর জন্য আলতা রস নিঃসৃত করলেন, কোনো গাছ বনদেবতা দ্বারা নতুন পল্লব বের হওয়ার মতো মণিবদ্ধ কবজি পর্যন্ত হাত বের করে অলঙ্কারগুলি তুলে দিলেন। বনস্পতির কাছে কন্যা বিদায়ের অনুমতি চাইলে কুহরাবের মাধ্যমে অনুমতি দেয়। অনুমতমনা শকুন্তলা তরুভিরিয়ং বনবাস বন্ধুভি। আশ্রম তরুদের দেওয়া পট্টবস্ত্র অলক্তক প্রভৃতি উপহারে দুই সখী শকুন্তলাকে সাজিয়ে দেন। বিদায় লগ্নে মহেন্দ্রকর্ণ আশীর্বাদ করে, বৎস যজাতিরিব শর্মিষ্ঠা ভর্তু বহুমতা ভব সুতং তমপি সমাজং সেব পুরু বাপনুমিহি। অর্থাৎ শর্মিষ্ঠা যজাতির কাছে যেমন আদরের ছিল তুমি তেমন তোমার স্বামীর কাছে আদরের হও। শর্মিষ্ঠা যেমন পুরুকে পুত্র হিসেবে পেয়েছিলে তুমিও তেমন এক সম্রাট পুত্র লাভ করো। আরও উপদেশ দেন, শুশ্রূষ গুরুন কুরু প্রিয় সখী বৃত্তিং সপত্নী জনে ভর্তু বিকৃতে তাপি রোশনতয়া মাস্প প্রতিপং গমঃ ভূইষ্ঠং তব দক্ষিণা পরিজনে ভবেৎস অনিৎসুকনি জানতেবং গৃহিণী পদং যুবতয়া বামা কুলস্বাধায়। অর্থাৎ গুরুজনদের সেবা করবে, স্বপত্নীদের প্রতি সখীর মতন ব্যবহার করবে, স্বামী কর্কশ ব্যবহার করলেও রাগের বশে স্বামীর বিরুদ্ধ আচরণ করবে না, পরিজনদের প্রতি দয়া দাক্ষিণ্য বজায় রাখবে, নিজের ভাগ্যে গর্বিত হয়েও না। এরকম ব্যবহারের দ্বারাই যুবিতই গৃহিণীরা মর্যাদা পায়। এরা যারা বিপরীত আচরণ করেন তারা সংসারে যন্ত্রণার কারণ হয়। গোটা আশ্রমকে শোকে নিমগ্ন করে সজল নয়নে শকুন্তলা সাঙ্গরব এবং শারদত্ত গৌতমীর সঙ্গে শকুন্তলা রাজধানী পথে রওনা হলেন। শকুন্তলাকে বিদায় দেওয়ার পর অনুসূয়া প্রিয়াঙ্গদা তপবনেই রয়ে গেলেন। তখন অনুসূয়া ঋষিকর্ণকে বলেন, ঋষিকর্ণের এই কথা শোনা পর দুই সখী বলে, তা তো শকুন্তলাকে বাদ দিয়ে এই তপবন শূন্য বলে মনে হচ্ছে, কি করে সেই তপবনে পুনরায় প্রবেশ করব? কশ্যপ বলেন, স্নেহের কারণে এইরকম মনে হয়। কন্যা বিদায়ের পর শূন্য তপবন চারিদিকে শোকের ছায়া নেমে এসেছে। তবুও শকুন্তলাকে তার স্বামীর কাছে পাঠিয়ে আজ মানসিক শান্তি এবং অনেকটা নিশ্চিত অনুভব করছি। কারণ ঋষিকর্ণ বলেন কন্যা পরের সম্পদ, তাই তাকে তার স্বামীর কাছে পাঠিয়ে আমার মন গচ্ছিত ধন ফেরত দিতে পারলে যেমন চিন্তামুক্ত হয়, সেরকমই একেবারে নিশ্চিত হলো। এখানে চতুর্থ অঙ্কের পরিসমাপ্তি ঘটে। এই ছিল সপ্তম অঙ্ক বিশিষ্ট অভিজ্ঞান শকুন্তলম নাটকের প্রথম থেকে চতুর্থ অঙ্কের সংক্ষিপ্ত আলোচনা। আজকের আলোচনা এখানে সমাপ্ত।